মোদী বিরোধী আন্দোলনের রক্তসানের নায়ক, স্বৈরাচারী খুনি হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, মুসলিম জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির জামাতা আল্লামা মামুনুল হক। আকাশ বাতাস প্রকম্পিত করে বজ্রকণ্ঠে আওয়াজ হবে মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে সমবেত বিভিন্ন উপশাখা শাখার দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী ও আমার সংগ্রামী কক্সবাজার জেলাবাসী, আমি আজকের এই কক্সবাজার জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই সমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন স্বৈরাচারী জালিম হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করবার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে যারা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়ে বিগত 15 বছরের আওয়ামী জাহিলিয়াতের নিষ্পেষণের শিকার হয়ে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পর্যটন নগরী কক্সবাজারের সর্বস্তরের মানুষের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই অভূতপূর্ব গণসমাবেশে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো এখানে সমবেত হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 15 বছর বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি অন্ধকারের যুগ। ইতিহাসে যেমনি ভাবে আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা পড়ে থাকি, বাংলাদেশের মানুষ সেই আইয়ামে জাহিলিয়াতের মতো আওয়ামী জাহিলিয়াতের নিষ্পেষণের শিকার হয়েছিল। এই আওয়ামী জাহিলিয়াতের রূপকার ছিল ভিনদেশী কিরণবাদ, বাংলাদেশের মাটি এবং মানুষের দুশ্মন যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা। 1975 সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সামরিক অভ্যুত্থানে নিহত হবার পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি,
বিগত 50 বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে, সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি, 2 নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে। অনেকে আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল। আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন। তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে 75 সালের 15ই আগস্ট 32 নম্বরে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলো। এত বড় আওয়ামী লীগ, লক্ষ লক্ষ তার নেতা কর্মী, কই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য, অন্তত পক্ষে তার এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি। বরং 75 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত ছিল। এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে 12টা বাজানো যায়। এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে, এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী লীগের কাছ থেকেই তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। আমি মনে করি যখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়, আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল। আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিজিএফআই, এনএসআই, এসবির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপন ভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন। স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তিনি ভিন দেশি, যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের করদ রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন, যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে, সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনাকে 5ই আগস্টের আগেই তার পতন ঘন্টা বাজবার আগাম সংবাদ কি দেয় নাই? অবশ্যই দিয়েছিল, অবশ্যই দিয়েছিল। সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল, অবশিষ্ট সময়ে তিনি 14টা লাগেজ গুছিয়েছেন। তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন। তার গোষ্ঠীর, তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন। সঙ্গে ছিল ছোট্ট একটা বোন, সেই বোনটাকে নিয়ে 14টা লাগেজ নিয়ে হেলিকপ্টারে করে 5ই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ত্যাগ করে সেই দাদাবাবুদের দেশে গিয়ে আশ্রয় নিলেন। একটা বারের জন্য কোন আওয়ামী লীগের কথা চিন্তা করেন নাই। একটা বারের জন্য যুবলীগের যে যুবকদেরকে তিনি হেলমেট পরিয়ে হেলমেট লীগে পরিণত করেছিলেন, তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের যাদেরকে তিনি হাতুড়ি দিয়ে ছাত্রলীগ থেকে হাতুড়ি লীগে পরিণত করেছিলেন, তাদের পরিণামের কথা 2 বার তিনি ভাবেন নাই। বরং অন্তিম সময়েও তিনি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের হাতে রিভলভার, পিস্তল, বন্দুক আর রাইফেল তুলে দিয়ে বাংলার তামার সন্তানদের বুকের উপর গুলি ছুড়বার নির্দেশ দিয়েছিলেন। এভাবে তিনি তার দল আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে নিজের আখের গুছিয়ে পরিবার নিয়ে তিনি চম্পট দিলেন। তিনি পালানোর সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই, বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী 100 বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী লীগের নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে।
সকল নেতা কর্মীদেরকে নিয়ে, যাদের ন্যূনতম বিবেক রয়েছে, আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আবার মুখে উচ্চারণ করেন? এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই? আপনাদের নেত্রী কাজটা কি করেছে? আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন। তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই, বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন। বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে, অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন। বেগম জিয়া ৮০ পার বয়সে তিনি কারারুদ্ধ হয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই, তার নেতা কর্মীদের পাশে তিনি ছিলেন। আওয়ামী লীগকে প্রশ্ন করি, আপনাদের নেত্রী কাজটা করলো কি? শাশুর বাড়ি গেছে, কাজটা করলো কি? যিনি শেষ সময়ে দাম্ভিকতার সরে পড়েছিলেন, শেখ হাসিনা পালায় না, এই কথা বলে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কফিনে সর্বশেষ ব্রেকটা ঠুকেছেন। তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলা চালানোর জন্য তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন। উস্কানি দিয়ে আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে, যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন, সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন, তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখন সেখানে বসে তিনি কলকাঠি নাড়ছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আপনারা বিগত ৫৩ বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন। বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্রনীতির আচরণ করুন। কূটনৈতিক ভাষায় বলতে গেলে, যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিক ভাবে মর্যাদা দিতে ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ভাবে ভাবতে বাধ্য হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল, তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল রাজনীতি, ডিভাইড এন্ড রুল। সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন। যারা তার পক্ষে কথা বলতো, তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত, তার বিরুদ্ধাচরণ করলে রাজাকার হয়ে যেত। এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা। এই কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে আমার দেশের দামার ছাত্ররা, ৪ কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। তারা বলল, মেধাভিত্তিক জাতি গঠন করুন। এভাবে কোটা সংস্কারের, কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না। ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। বাংলার প্রতিটি নাগরিক, বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো। যখন শেখ হাসিনার স্বার্থে আঘাত হানলো, তখন তিনি আমার দেশের ৪ কোটি এই কচিকাঁচা নিষ্পাপ মাসুম ছাত্র জনতাকে তিনি রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করতে এতটুকু দ্বিধা করলেন না। আমার দেশের ছাত্র জনতা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের স্বাধীনতার পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, যদি দেশের উন্নয়নের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক সুরে আওয়াজ উঠল, আমি কে, তুমি কে। এই স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লাল কার্ড প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল। আমার বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাজপথে তারা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল। স্কুল, কলেজ, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার আমার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের শিশাধরা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে রাজপথে তারা উত্তাল স্লোগান তুলেছে। বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা হয়ে রাজপথ রঞ্জিত হয়েছে। যেই পথে তারা রক্ত দিল, যে পথে
স্লোগানে স্লোগানে আকাশ বাতাস তারা মুখরিত করলো। নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সোনার ছেলেরা এই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করলো। আমার ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে তারা সেই তাদের বুকের রক্ত দিয়ে বিধৌত বাংলার রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লো। নামাজের পরে দুহাত তুলে খোদার দরবারে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ করলো, সাহায্য প্রার্থনা করলো। আমার আল্লাহ সাহায্য করেছেন, বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যখন সাহায্য করলেন, বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো, গণঅভ্যুত্থানের জন্য মানুষ প্রস্তুত হলো। শেখ হাসিনা এবং তার লেসপেন্সার এবং তাকে আশ্রয় প্রশ্রয় দানকারী সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র জালকে ছিন্ন করে জনগণের পাপ ভাঙ্গা জোয়ার গণভবনের দিকে ছুটে গেল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি, বিভাজনের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে। আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে বলতে চাই, যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসো। এই আওয়ামী লীগকে বাংলার মানুষ আর কোনোদিন ক্ষমা করবে না। আমার প্রতি মায়ের বুক খালি করেছে, অসংখ্য অগণিত মানুষকে গুম খুন করে বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে। দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে, কোটি টাকা পাচার করে আমার বাংলাদেশকে বিশ্ব দরবারে তাদের অর্থনীতির ভিত ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কক্সবাজারের কৃতি সন্তান আপনাদের জনপ্রিয় জননন্দিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব মানবতার ভাবে তিনি গুমের শিকার হয়েছেন এবং সকল কূটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। আন্তর্জাতিকভাবে আমরা ভারতের কাছ থেকে তার স্বচ্ছতার জবাব চাই। এভাবে ইলিয়াস আলী সহ যত বিরোধী নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়েছে, তাদের সকল হত্যাকাণ্ডের জুডিশিয়াল প্রতিটি কিলিং এর বিচার চাই। লক্ষ্য করবেন, বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর, প্রতিটি নেতা কর্মীর উপর। তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলামপন্থীদের উপর। এদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এক সাহসী অভিযান তারা পরিচালনা করেছে। জুডিশিয়াল ভাবে তাদের অনেককে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, হত্যা করবার আগে ইসলামী নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা করেছে। শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ নমরুদ করার সাহস পায় নাই। শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই। শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ হামান, কারুন, আবু জাহল, আবু লাহাব করার দুঃসাহসিকতা দেখায় না। এই জন্য শেখ হাসিনাকে যদি ক্ষমা করা হয়, বাংলার মানুষ কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনদিন জেগে উঠবে না। এই জন্য শেখ হাসিনার ক্ষমা নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার প্রতিটি সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা যখন গ্রেফতার হয়েছিলাম, আমাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল, আমাদের আলেম আমাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে, মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী, জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার পায়তারা চালিয়েছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে গভীর এবং কঠিন ষড়যন্ত্র চালিয়েছে। আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা হয়রানি চালিয়েছে।
পথকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে। আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শাপলা চত্বর রঞ্জিত করেছি, 21 সালে রক্ত দিয়েছি, দেশ ছেড়ে পালিয়ে যাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংগঠন হিসেবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের সদর আওয়ামী লীগের শান্তিপূর্ণ বাংলার মাটিতে রাজনীতি করবার কোন অধিকার নয়। সুশীলগিরি ভালো, মাত্রাতিরিক্ত সুশীলগিরি ভালো না। জামাতে ইসলামীকে যেভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আজ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট চলে আসবার পর আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ না করবার আর কোনো অজুহাত অবশিষ্ট নাই। এই জনসমর্থ থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবিতে নয়, নিষিদ্ধ করবার আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামী সংগঠনগুলোর অবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে। রক্ত দিয়েছি আমরা 21 সালে, রক্ত দিয়েছি আমরা, গোটা 15 বছর ধরে নিগৃহীত হয়েছি আমরা। আগামীর বাংলাদেশ গড়ে তুলবার দায়িত্ব আমাদের। আমরা বলি 5ই আগস্টের বিপ্লব, এটা ছিল তৌহিদবাদী বিপ্লব। 5ই আগস্টের দুপুর বেলায় 1 ঘন্টার ব্যবধানে এই বিপ্লবী অভ্যুত্থানকারী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে, কিন্তু কোন হিন্দুদের মন্দিরে ফুলের টোকা দেয় নাই, হিন্দুদের কোন প্রতিমায় আঘাত করা হয় নাই, বৌদ্ধ অথবা খ্রিস্টানদের গির্জা অথবা প্যাগোডায় কেউ আক্রমণ চালায় নাই। এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ এবং তার দোসররাই বিগত 15টা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে, সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কালনাগিনী হয়ে ছবল মেরেছে, দিনের বেলায় ওঠা হয়ে ছাড়তে এসেছে। এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই, নাটকও নাই। সংখ্যালঘু ভাইদেরকে বলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো, আগামীর বাংলাদেশে ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যে ব্যালট বাক্স প্রদান করবে, আপনারা সেই ব্যালটে অংশগ্রহণ করে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলবো আমরা। সকল ইসলাম পন্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে। যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ফেরকিও দেখায় গেছেন। অনেক রং বেরঙ্গের বাংলাদেশ এদেশের মানুষ দেখেছে, এদেশের মানুষ এবার ইসলামের বাংলাদেশ দেখতে চায়।
মুসলিম গভর্নমেন্টের কাছে ৭২ সংবিধান থেকে সংবিধানকে খোল লালচে পাল্টে ফেলে নতুন ভাবে সংবিধান প্রণয়ন করুন। সেই সংবিধান থেকে ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বহাল থাকবে। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল থাকবে। সেই সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার ঘোষণা সংবিধানে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি এক হয়ে আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত দিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে থাকবেন তো? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়ন, থানা, ওয়ার্ডে, প্রতিটি মসজিদ ভিত্তিক বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস এবং ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলুন। ইনশাআল্লাহ যে গণজোয়ার শুরু হয়েছে দেশে ইসলামের, এই গণজোয়ার খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেই থামবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন। সেই সঙ্গে আবারও বলছি, জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের জন্য যে রিপোর্ট প্রদান করেছে, সেই রিপোর্ট চলে আসবার পর বাংলাদেশ সরকারের কাছে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার ক্ষেত্রে আর কোনো অজুহাত অবশিষ্ট নাই। শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ে দাঁড় করাতে হবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক রিকশা মার্কার দাওয়াত আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। আমরা সম্মিলিতভাবে অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সঙ্গে এক কাতারে বসে বৃহত্তর ঐক্যের মঞ্চ আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وآل محمد يا حي يا قيوم برحمتك نستغيث وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين اللهم آمين برحمتك يا أرحم الراحمين. গণতন্ত্র